নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত। আমি ডক্টর প্রিয়তোষ বসু, সহশিক্ষক, যোধপুর পার্ক বয়েজ স্কুল। আজ তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা গল্প পোটরাজ নিয়ে আলোচনা করব। পোটরাজ গল্পটির রচয়িতা শঙ্কর রাও খাড়াত, পুরো নাম শঙ্কর রাও রামচন্দ্র খাড়াত। মারাঠি লেখক খাড়াত জন্মগ্রহণ করেছিলেন 1921 খ্রিস্টাব্দের 11ই জুলাই মহারাষ্ট্রের আটপাড়িতে। এই আটপাড়ি বর্তমানে সাংলি জেলার অন্তর্গত। শঙ্কর রাও খাড়াত তার স্কুল জীবন কেটেছিল আটপাড়িরই শ্রী ভবানী হাই স্কুলে। তিনি তার স্নাতক স্তরের পড়াশোনা করেছিলেন পুনেতে এবং কলা বিভাগে স্নাতকে তিনি মহারাষ্ট্রে প্রথম স্থান অধিকার করেন। এরপর মুম্বাইতে গিয়ে আইন নিয়ে পড়াশোনা করেন। গত শতাব্দীর 40-এর দশকে শঙ্কর রাও খাড়াত বি.আর. আম্বেদকরের কর্মধারার সঙ্গে যুক্ত হন এবং আম্বেদকরের আহ্বানে লেখক হিসেবে তিনি আত্মনিয়োগ করেন। আম্বেদকর শঙ্কর রাও খাড়াতকে বলেছিলেন, উই হ্যাভ ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, লয়ার্স and many educated people in our community, but we don't have writers. এই আবেদন, এই আহ্বান বা এই আক্ষেপ শঙ্কর রাও খাড়াতকে লেখক হিসেবে আত্মপ্রকাশে উদ্বুদ্ধ করেছিল। খাড়াত তার লেখায় মূলত দলিত সম্প্রদায়ের মানুষের জীবনের অভিজ্ঞতার কথা লিখেছেন। 6টা উপন্যাস, 8টা ছোট গল্পের সংকলন, একটা আত্মজীবনী এবং বেশ কয়েকটা নন ফিকশন বই তিনি লিখেছিলেন। এর মধ্যে সবথেকে বিখ্যাত কাজ হচ্ছে তার আত্মজীবনীমূলক উপন্যাস তারাল অন্তরাল, যা প্রকাশিত হয়েছিল 1981 সালে। অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে আছে তারিপার সাঙ্গাওয়া, তিদবেচা ফেরা, সুতাকা, গুরুজি, ঝোপড়পট্টি, মাসালেদার গেস্ট হাউস ইত্যাদি। গল্প উপন্যাসের পাশাপাশি খাড়াতের বিখ্যাত ঐতিহাসিক রচনা মহারাষ্ট্র তিল মহারাঞ্চ ইতিহাস। মারাঠা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। মহারাষ্ট্র আইন পরিষদেরও সদস্য ছিলেন শঙ্কর রাও খাড়াত। আমরা যে পোটরাজ গল্পটা পড়ছি, এই পোটরাজ গল্পটি একটি দলিত সমাজ, সেই সমাজের পিছিয়ে পড়া অবস্থা এবং সেখান থেকে প্রতিবাদী এক কিশোরের মধ্যে দিয়ে আলোর উন্মেষ এর কাহিনী। গ্রামে পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী। কেন আবহাওয়া ভারী? কারণ পোটরাজ অসুস্থ এবং অসুস্থতা শুধু পোটরাজের একার নয়, গ্রামের প্রায় প্রতিটা ঘরে এই অসুস্থতা। অসহায় গ্রামের মানুষেরা, দরিদ্র মানুষ, তারা সবটাই ভগবানের উপর ছেড়ে দিয়েছে। যে ভগবান যদি চায় তাহলে তারা মরে যাবে, ভগবান চাইলে তারা বাঁচবে, কিন্তু অসুখ খুব কঠিন অসুখ। এর মধ্যে যেহেতু দামা পোটরাজ হচ্ছে দেবীর উপাসক, পুরোহিত সে দেবী মারিয়াইয়ের, সেই কারণে তাকে কেন্দ্র করে একটা ভিড়, একটা জটলা তৈরি হয়ে গিয়েছে। অবশ্যই সেখানে সবথেকে বেশি চিন্তিত এবং উদ্বিগ্ন দেখাচ্ছে পোটরাজের স্ত্রী দুর্পদকে। গ্রামের লোকেরা এসে তার কাছে খোঁজখবর করছে, কিন্তু সমাধানের রাস্তা বলে দিতে পারছে না। আঁচল দিয়ে চোখ মুছছে দুর্পদ। তীব্র ভয় তাকে গ্রাস করছে, নানা রকম অমঙ্গল এর আশঙ্কা করছে সে। বাড়ির সামনে নিম গাছে কাক ডাকছে, সে শিউরে উঠছে। বাড়ির দরজায় কুকুর ডাকছে, অস্থির হয়ে উঠছে সে। প্রত্যেকটা এই ইঙ্গিতের মধ্যে সে যেন অশুভকে খুঁজে পাচ্ছে। গ্রামের লোকেরা বিস্ময় প্রকাশ করছে, কারণ পোটরাজ নিজে মারিয়াইয়ের ভক্ত আর সে অসুস্থ হয়ে গেল। দুর্পদ সেও বিস্মিত, কারণ মারিয়াইয়ের পুজো উপাসনায় সে কখনো ফাঁকি দেয়নি। সে উপোস করেছে প্রতি মঙ্গল শুক্রবারে। সে দেবীকে সবুজ শাড়ি পরিয়ে তার কপালে হলুদ কুমকুম দিয়েছে, তাকে ভোগ দিয়েছে। ছাগল বলি দিতে না পারলেও মুরগি বলি দিয়েছে এবং এইভাবে সে
দেবীর এত উপাসনা করার পরেও তার স্বামী যে অসুস্থ হয়ে পড়েছে এর কোনো কারণ তার জানা নেই। হাত জোর করে সে দেবীর কাছে তাই নিজের ভুল জানতে চেয়েছে। এইরকম একটা যখন পরিস্থিতি তৈরি হয়েছে, সেরকম সময়ে একদিন গ্রামের মোড়ল এবং তার সঙ্গীরা পোটরাজের বাড়িতে আসে। পোটরাজের বাড়িতে আসে কারণ গ্রামের মোড়ল খুব চিন্তিত, গোটা গ্রাম জুড়ে অসুখ ছড়িয়ে পড়েছে এবং এই সবটাই আসলে দেবী মারিয়াইয়ের কারণে হচ্ছে, এটা মোড়ল ধরে নিয়েছে। সেজন্যই পোটরাজের কাছে তার আশা। পোটরাজ কোথায় সে জানতে চাইছে এবং পোটরাজ অসুস্থ শুনে সে বিস্ময় প্রকাশ করছে। সেই সঙ্গে যে কথাটা বলতে চাইছে সে যে দেবীর চক্কর শুরু হয়েছে গোটা গ্রামে এবং এই অবস্থায় কে দেবীর কোপে পড়বে আর কে পড়বে না তার কোনো ঠিক নেই, মোড়ল বলছে। এবং সেই জন্য এই গ্রামের লোককে বাঁচানোর জন্য কি করতে হবে, দেবীকে নিয়ে একটা যাত্রা করতে হবে। যাত্রা মানে দেবীকে নিয়ে মিছিল করতে হবে। মিছিল করে দেবীকে গ্রামের প্রান্তে নিয়ে যেতে হবে দেবীর প্রকোপ কমানোর জন্য। কিন্তু দুর্পদ কি এই অবস্থায় একটা অনিশ্চয়তার কথা বলছে, কারণ দামা অসুস্থ। পোটরাজ যদি অসুস্থ হয় তাহলে সে মিছিলের দায়িত্ব নেবে কি করে? সকলে পরামর্শ শুরু করছে যে এই অবস্থা থেকে কি করে বেরিয়ে যাওয়া যায়। যাত্রা করতেই হবে, এদিকে দামা পোটরাজ অসুস্থ, যাত্রাটা করাবে কে? সমাধানে পৌঁছে যাচ্ছে মোড়ল এবং সে বলছে যে দামার বড় ছেলে আনন্দ, তাকে পোটরাজের দায়িত্ব নিতে হবে। দুর্পদ রাজি হতে পারছে না, কারণ তার চোখে আনন্দ অত্যন্ত বাচ্চা ছেলে, সে কি করে পোটরাজ হবে? আর তাছাড়া শুধু এরকম একটা কথার মধ্যে দিয়ে পোটরাজ হয়ে যাবে এটা তো হয় না, তার জন্য আনুষঙ্গিক নানা আচার আয়োজনের দরকার পড়ে। দেবীর কাছে মানত করতে হবে। মোড়ল কোনো আপত্তিই শুনছে না। গ্রামের জন্য একজন পোটরাজ দরকার, অতএব দামা পোটরাজ অসুস্থ, তার ছেলে আনন্দকে পোটরাজের দায়িত্ব নিতে হবে, সেই যাত্রা করাবে। মোড়লের সিদ্ধান্ত। মোড়লের সিদ্ধান্ত মানে আসলে শুধু তো মোড়লের সিদ্ধান্ত নয়, মোড়লের সিদ্ধান্ত মানে আসলে ধরে নিতে হবে সেটা শাসকের সিদ্ধান্ত। আনন্দ আড়াল থেকে সমস্ত কথাগুলো শুনছে কিন্তু মানতে পারছে না। মানতে পারছে না তার কারণ কি? তার কারণ হচ্ছে আসলে আনন্দ পড়াশুনো করতে চায়। এত অল্প বয়সে সে দেবীর দায়িত্ব নেবে এবং সমস্ত জীবন তাকে পোটরাজের দায়িত্ব পালন করতে হবে, এটা সে মানতে পারে না। শুধু নয়, তার এর কথাটা ভেবে রাগ হয়ে যায়। মোড়লের দল, দামা পোটরাজের স্ত্রী দুর্পদ, আনন্দের মা, তাকে পোটরাজ হওয়া নিয়ে জবরদস্তি করতে থাকে, জোর করে প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করে। মোড়লের সঙ্গে থাকা লোকেরা জবরদস্তি করে। এতে আনন্দ আরো রেগে যায়। মোড়ল এবং তার সঙ্গীরা যখন চলে যায়, বেচারা দুর্পদ অসহায় নারী মেঝেতে বসে কপাল চাপড়াতে থাকে, কারণ একদিকে শাসকের চোখ রাঙানি, একদিকে বাধ্যবাধকতা, অন্যদিকে তার হৃদয়, অন্যদিকে তার সন্তানের প্রতি স্নেহ, সন্তানের চাহিদা, যে কিনা পড়াশুনো করতে চায়। শূন্য দৃষ্টিতে অসুস্থ দামা তাকিয়ে থাকে স্ত্রীর দিকে, তার কাছে এর কোনো উত্তর নেই। এইরকম অবস্থায় সকলকে চমকে দিয়ে আনন্দ বাড়ি থেকে বেরিয়ে যায়। খুব দ্রুততার সঙ্গে বেরিয়ে যায় এবং তার গন্তব্য হয় মারিয়াইয়ের থান। সেখান থেকে সকলে বিস্মিত হয়ে তাকিয়ে থাকে সেদিকে। সেখান থেকে অনেক রাত্রে আনন্দ বাড়ি ফেরে। যখন বাড়ি ফেরে সকলে দেখে যে আনন্দ কেমন একটা ঘোরের মধ্যে আছে। এই অবস্থাতেই রাত কাটে, সকাল হয়, সূর্য ওঠে। সে চুপচাপ কাছে নদীতে স্নান করতে যায়, স্নান সেরে আসে, বাবার পাশে বসে। বাড়িতে যারা ছিল তারা সকলে কথাবার্তা বলছিল, সেই সমস্ত কথাবার্তা মন দিয়ে শুনতে থাকে আনন্দ, কিন্তু সে নিজে কোনো কথা বলে না। ফলে আপাতত আনন্দ কোথায় গিয়েছিল সে প্রশ্নের উত্তর আমাদের কাছে, পাঠকের কাছে অমীমাংসিত থেকে যায়। এরপর গল্পের পটভূমি পাল্টে যায়। যে কাহিনী এগিয়ে চলেছিল দেবীকে
স্থানান্তর করতে হবে এবং তার জন্য আনন্দকে পোর্টরাজের দায়িত্ব নিতে হবে, সেখান থেকে কাহিনীর অভিমুখ যেখানে নিবদ্ধ হয় দেখা যায় যে দেবী মারিয়াই কেমনভাবে যেন গ্রামের পাশে ইতিমধ্যেই স্থানান্তরিত হয়ে গিয়েছে, কিন্তু কে নিয়ে গিয়েছে কেউ জানে না। ফলে সকলেই সিদ্ধান্ত নেয় যে দেবী আসলে নিজেই চলে গিয়েছে এবং এটা দেবীর লীলা। যে মানুষেরা শঙ্কিত হয়ে উঠেছিল গ্রামে অসুস্থতা ছড়ানোর কারণে, সেই মানুষেরাই হঠাৎ করে পরম নিশ্চিন্ত হয়ে যায় এবং তারা ভিড় করে গ্রামের পাশে যেখানে দেবী মারিয়াই স্থানান্তরিত হয়েছে। সকলে বিশ্বাস করতে থাকে যে এবারে দেবীর প্রকোপ কেটে যাবে। উল্লাসে মানুষগুলো মিছিল করে এবং শুধু মিছিল করে না, সেই মিছিলে যেমন মারিয়াইয়ের জয়ধ্বনি করা হয়, সেরকমভাবে তারা দামাকেও পুণ্যবান হিসেবে চিহ্নিত করে তার গুণগান করতে থাকে যে দামা অসুস্থ হলেও তার পুণ্যের কারণেই দেবী মারিয়াই স্থানান্তরে গিয়েছেন। অসুস্থ দামা যখন এই উল্লাসের ছবিটা শোনে এবং দেখে, তাদের জয়ধ্বনি তার কানে আসে, সেও যেন নতুন করে বেঁচে ওঠে। মিছিল এগিয়ে যায়, একটা নিস্তব্ধতা ক্রমশ দামার পরিবারে নেমে আসে। বাইরের লোক তখন সেখানে নেই। এই একান্ত নিশ্চিন্ত পরিসরটা পেয়ে আনন্দ তার মাকে বলে যে মারিয়াইকে সেই গ্রামের ধারে রেখে এসেছে। অর্থাৎ যে প্রশ্নের উত্তর আমাদের কাছে অমীমাংসিত ছিল, যে প্রশ্নের উত্তর গ্রামের লোক কোনোদিনও হয়তো পাবে না, তারা তাদের অন্ধবিশ্বাস সংস্কারকে সঙ্গে নিয়ে উল্লাস করতে থাকবে, আমরা আনন্দের মুখ দিয়ে সেই উল্লাসের যে প্রেক্ষাপটটা সেটা পেয়ে গেলাম মারিয়াইয়ের স্থানান্তরের কারণ, এবং সেটা হচ্ছে আনন্দই মারিয়াইকে লোক চোখের আড়ালে গ্রামের বাইরে রেখে এসেছে। দুর্পদ এ কথা শুনে কেঁপে ওঠে। ছেলেকে সে কথা কাউকে বলতে নিষেধ করে, কারণ এটা তাদের রীতিবিরুদ্ধ, আচার বিরুদ্ধ কাজ। নিষেধ করে, কিন্তু ছেলেকে জড়িয়ে ধরে দুর্পদ। জড়িয়ে ধরে কেন? তার কারণ আসলে সে ছেলের স্বপ্নটাকে জড়িয়ে ধরে। যে ছেলে পড়াশুনো করতে চেয়েছিল, সেই ছেলে পোর্টরাজ হয়ে যাওয়ার একটা তীব্র অনিশ্চিত জীবনের মুখোমুখি দাঁড়িয়ে পড়েছিল। সেখানে শাসকের হুমকি ছিল, সেটাকে অতিক্রম করা গেছে। এই নিশ্চিন্ত অবসরে দুর্পদ ছেলে আনন্দকে জড়িয়ে ধরে, আর আনন্দর মুখেও তখন হাসি। এই গল্পে এই প্রথমবারের জন্য আনন্দের মুখে হাসি পাওয়া গেল। সে হাসি নিশ্চিতভাবেই আমরা বলতে পারি একটা যুদ্ধ জয়ের হাসি। সামাজিক সংস্কার, অন্ধবিশ্বাসের সঙ্গে খুব গোপনে নিজের যে লড়াইটা আনন্দ লড়ছিল, সেই লড়াইয়ে শেষ পর্যন্ত সে জিতে গেছে। একটা রক্তপাতহীন কিন্তু গভীর গম্ভীর যুদ্ধে বিজয়ী হওয়ার হাসি আনন্দের মুখে গল্পের শেষে। পোর্টরাজ গল্পে আসলে দৈব বিশ্বাস এবং সংস্কারে মানুষের যে অন্ধ আনুগত্য, সেটাকে তুলে ধরেছেন গল্পকার। যত চরিত্র আছে, দামা পোর্টরাজ তো দেবী মারিয়াইয়ের পুরোহিত, পূজারী, সে তো ভক্ত হবেই, কিন্তু গোটা গ্রামের লোকের যাবতীয় চলাচল, যাবতীয় কার্যধারা, যাবতীয় ভাবনা, সুস্থ এবং অসুস্থ থাকার মধ্যে যে দোলাচলতা, এই সমস্তটাকে নিয়ন্ত্রণ করছেন মারিয়াই। যে কারণে তারা পোর্টরাজ এবং গ্রামের মানুষের অসুস্থতার জন্য মারিয়াইয়ের কোপকেই একমাত্র কারণ বলছে। অন্ধবিশ্বাস কত গভীরে রয়েছে, যেখানে দাঁড়িয়ে দুর্পদ নিম গাছে কাক ডেকে উঠলে ভয় পেয়ে যাচ্ছে, দরজার বাইরে কুকুর ডাকলে ভয় পাচ্ছে, এবং মারিয়াইকে গ্রামের বাইরে রেখে আসা পরিত্রাণের একমাত্র পথ। মনে রাখতে হবে, পরিত্রাণের জন্য, অসুখ থেকে মুক্তির জন্য এখানে কোনো বিজ্ঞান নেই, কোনো চিকিৎসা শাস্ত্র নেই, কোনো যুক্তি পারম্পর্য কাজ করছে না।
মোড়লের নেতৃত্বে সকলে সিদ্ধান্ত নিচ্ছে, গোটা গ্রাম সিদ্ধান্ত নিচ্ছে গ্রামের বাইরে মারিয়াইকে রেখে আসতে হবে। পোর্টরাজের দায়িত্ব কে নেবে? দেবীর যাত্রা করানোর দায়িত্ব কে নেবে? না হাই স্কুলে পড়া দামার ছেলে আনন্দ। ধর্মের সঙ্গে শিক্ষার সংঘাত তৈরি হচ্ছে। সুস্থ চেতনার সঙ্গে সামাজিক প্রগতির সঙ্গে অন্ধবিশ্বাসের এই লড়াইয়ে গোটা ব্যবস্থাটা দাঁড়াচ্ছে অন্ধবিশ্বাসের পক্ষে। অন্ধবিশ্বাসের সঙ্গে সামাজিক প্রগতির যে লড়াই শুরু হচ্ছে, একটা অসম লড়াই, সেই লড়াইয়ে আনন্দ এবং কিছুটা তার মা নিঃসঙ্গ সৈনিকের ভূমিকা পালন করছে। গোটা ব্যবস্থা তার প্রতিপক্ষ। ধর্ম আচরণের কাছে শিক্ষা গুরুত্বহীন হয়ে যাচ্ছে। আনন্দের স্বপ্ন ছিল পড়াশোনা করা, সেই স্বপ্ন উন্মূল হতে চলেছে। মোড়ল এবং তার সঙ্গীদের হুমকি, আনন্দকে পোঠরাজ করতে হবে জবরদস্তি। শাসকের দ্বারা ব্যক্তির স্বাধীনতা হরণের দৃষ্টান্ত হয়ে যাচ্ছে। এবং এরকম একটা জায়গায় সংকট মুক্তির জন্য আনন্দ কৌশল নিচ্ছে। রাতের অন্ধকারে সকলের চোখের আড়ালে দেবী মূর্তিকে গ্রামের বাইরে রেখে আসছে। সংস্কারগ্রস্ত মানুষ, যুক্তিহীন মানুষ দেবীর এই স্থানান্তরের কোনো যুক্তিনিষ্ঠ কারণ খোঁজারও চেষ্টা করছে না। তারা বিশ্বাস করে নিচ্ছে দেবী নিজে নিজেই গ্রামের ধারে চলে গিয়েছেন। এবং দেবীর প্রকোপ থেকে মুক্তির আশায় উল্লসিত হয়ে গ্রামবাসীরা মিছিল করছে। মিছিল থেকে মারিয়াইয়ের জয়ধ্বনি করা হচ্ছে, দামা পোর্টরাজের নামে জয়ধ্বনি করা হচ্ছে। এই কাহিনীর আড়ালে চাপা পড়ে থাকে যেটা, এক কিশোরের ধর্ম নামক প্রতিষ্ঠানের জবরদস্তির বাইরে গিয়ে পড়াশোনা শেখার অদম্য আকুলতা। শঙ্কররাও খাড়াত দেখাতে চেয়েছেন গল্প শেষে আনন্দের হাসিতে থাকে সেই যুদ্ধ জয়ের ইঙ্গিত। সমস্ত গল্পটা অন্ধবিশ্বাস, কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, শিক্ষা এবং প্রগতির পক্ষে এক কিশোরের অদম্য স্বপ্ন দেখার কাহিনী। তোমরা গল্পটা ভালো করে পড়বে। গল্পের প্রতিটা তথ্যকে খুব সুনিপুণভাবে আলাদাভাবে তোমরা চিহ্নিত করে রাখবে। কারণ তোমরা মনে রাখবে পোর্টরাজ থেকে সমস্ত প্রশ্নই আসবে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। গল্পের যে মূল ভাবনা সেটাকে তোমরা সেটার সঙ্গে একাত্ম হবে, তথ্যগুলোকে আহরণ করবে এবং তাহলে পরীক্ষাকে সামলে নেওয়া, পরীক্ষার মুখোমুখি হওয়াটাও তোমাদের কাছে অনেক সহজ হবে। আর সবশেষে বলবো, এই গল্পের যে চেতনা, সেই চেতনাটাকে নিজেদের মনের মধ্যে ধারণ করবে। যে কোনো অন্ধবিশ্বাস এবং সংস্কারের প্রতিপক্ষে থাকে শিক্ষা, থাকে প্রগতি। তোমরা তার কথা জানবে, তোমরা আনন্দের মতো হবে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থেকো।